জি ম্যাম আলহামদুলিল্লাহ। কি জি ম্যাম। বলছি আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম আপনি শুনতে পাচ্ছেন না? আসসালামু আলাইকুম ম্যাম, অনেক আস্তে শোনা যাচ্ছে। আস্তে শোনা যাচ্ছে? এবার দেখেন তো, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে এবার? জি ম্যাম। কি দেখতে পাচ্ছেন? প্রশ্ন দেখতে পাচ্ছেন না পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন খালি? এটা হ্যাঁ? পিডিএফ ফাইল। পিডিএফ ফাইল বলতে প্রশ্ন নাকি মানে প্রশ্ন দেখা যাচ্ছে ম্যাম, প্রশ্ন 39 আপনি কি মনে করেন সকল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কি পড়াবো আপনাদেরকে আজকে আমি? বলেন। ওয়েট, আমি একটু আপনাদের সিলেবাসটা দেখি। আচ্ছা, আপনাদের ডিগ্রি সম্পর্কে পড়ানো হয়েছে তাই না? ইয়েস ম্যাম। একটু একটু কেউ একজন, আমি প্রশ্ন করতেছি, উত্তর দেন কি কি পড়ানো হয়েছে। আচ্ছা, ডিগ্রি সম্পর্কে পড়ানো হয়েছে? হ্যাঁ জি ম্যাম, জি ম্যাম, ডিগ্রি শেষ হয়েছে। হ্যাঁ। আপিল, আপিল সম্পর্কে পড়ানো হয়েছে? আপিল, আপিল পড়াইছি? জি ম্যাম। না। আপনি পড়ানো হয়েছে তো? আপিল পড়াই নাই? ও আচ্ছা, পড়ানো হয়েছে। একটু জানাবেন কার মানে কি কি পড়ানো হয়েছে আমার, ওকে? আচ্ছা, রিভিউ পড়াইছি? রিভিউ সমন কি, এটা আমি পড়াইছি। আচ্ছা, রিসিভার পড়াইছি? রিসিভার? না ম্যাম, রিসিভার পড়ানো হয় নাই। রিসিভার পড়ানো হয় নাই। তারপরে হচ্ছে রায়ের পূর্বে ক্রোক আদেশ, এটা পড়াইছিলাম? না। আচ্ছা, প্লিডিংস পড়াইছি, এটা আমার মনে আছে। আর দেওয়ানি আদালতের এখতিয়ার পড়াইছি, মনে আছে। ইন্টারপ্রিটার মামলা পড়াইছিলাম? রেস জুডিকাটা রেস সাবজুডিস পড়াইছি। ইন্টারপ্রিটার মামলা পড়াইছিলাম? না মিস। আচ্ছা, তাহলে আপনাদের মানে মোটামুটি সবই পড়ানো হয়েছে। বাকি আছে হচ্ছে ইন্টারপ্রিটার মোকদ্দমা, এরপরে হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞাও পড়াইছিলাম তাই না? নিষেধাজ্ঞা, জি ম্যাম। পরবর্তীকালীন নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা এগুলো পড়াইছি। তাহলে খালি বাকি আছে ইন্টারপ্রিটার মোকদ্দমা আর হচ্ছে রিসিভার। রিভিউ পড়াইছি? হ্যাঁ, রিভিউ পড়াইছিলাম, যে ডিগ্রির সময় রিভিউ করা যাবে কি যাবে না, পড়াইছিলাম না এটা? ডিগ্রির সাথে পড়িয়েছিলেন? হ্যাঁ, তাহলে হইছে। তাহলে বাকি আছে হচ্ছে রিসিভার, এরপরে হচ্ছে ইন্টারপ্রিটার মোকদ্দমা, এই তো। আর কি? রায়হান ভাই হ্যাঁ জি ম্যাম। দেখেন, এই দুইটা প্রশ্ন ছাড়া বাকি সব পড়াইছি না? ইন্টারপ্রিটার মোকদ্দমা আর হচ্ছে আপনার রিসিভার, এই দুইটা ছাড়া বাকিগুলো পড়াইছি না? রায়ের পূর্বে প্রকাদেশ পড়াইছিলাম না? জি ম্যাম। হ্যাঁ, পড়াইছিলাম, জসীমউদ্দিন প্রশ্ন করছিল। ঠিক আছে, তাহলে আমি আজকে এই দুটো পড়াই দিয়েছি। হ্যাঁ জি ম্যাম। আর অনেক কার্যবিধি যদি আজকে ক্লাস শেষ হইলে বা আপনি জানাবেন নাকি ম্যাম, আর আপনি আলাপে কিনা ক্লাস? দেখি যদি সিলেবাসে যা যা আছে সেগুলো অনুযায়ী দুইটা প্রশ্ন পড়াইলে শেষ। দেখি আজকে কতটুকু শেষ করতে পারি। এই সাজেশনটা মানে আগামী যারা পরীক্ষার্থী তাদের জন্য আর কি ম্যাম। আর পরবর্তীতে আবার রিভিশন হবে দেওয়ানি কার্যবিধি পরে ম্যাম, এটা দেখা যাবে ম্যাম। আগে এই পরীক্ষার্থীদেরকে আর কি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে শুরু করতেছি।
ইন্টারপ্রিটেড মোকদ্দমা। দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে ইন্টারপ্লিডার মোকদ্দমা। আচ্ছা, ইন্টারপ্লিডার মোকদ্দমাটা কি এইটা আগে আমাকে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইন্টারপ্লিডার মোকদ্দমা। আপনাদের প্রশ্ন হচ্ছে ইন্টারপ্লিডার মোকদ্দমা কাকে বলে, কোন ক্ষেত্রে ইন্টারপ্লিডার মোকদ্দমা করা যাবে, ইন্টারপ্লিডার মোকদ্দমায় কি কি সুযোগ সুবিধা পাবেন বাদী, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে ইন্টারপ্লিডার মোকদ্দমাটা কি এইটা আগে বুঝি। আচ্ছা, দেখেন ইন্টারপ্লিডার মোকদ্দমা মানেটা কি, মানে হচ্ছে আপনার এমন একটা মামলা যেটাকে বাংলায় বলা হয় স্বার্থবিহীন মামলা। স্বার্থবিহীন মামলা মানে কি, যেটাতে বাদীর কোনো স্বার্থ নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এমন কোন মামলা আছে যেটাতে বাদীর স্বার্থ থাকবে না, স্বার্থ ছাড়া আবার মামলা করবেই বা কেন বাদী? মনে প্রশ্ন আসতেছে না? বলেন, আপনি বাদী হয়ে তখনই মামলা করবেন যখন নাকি আপনার স্বার্থে আঘাত লাগবে। তাহলে এমন কি মামলা আছে যে ক্ষেত্রে আপনার স্বার্থই নাই, তাই না? এখন বলি ইন্টারপ্লিডার মোকদ্দমা জিনিসটা আসলে কি, স্বার্থবিহীন মামলা কেন বলা হয়েছে এটাকে। এটা এমন একটা মামলা যেই মামলায় বাদীর কোনো স্বার্থ থাকে না। তাহলে কিরকম, অর্থাৎ ধরেন আপনি রাস্তায় একটা জিনিস কুড়িয়ে পাইছেন, ঠিক আছে, কিন্তু আপনি জানেন না এই প্রপার্টির মানে এই যে জিনিসটা আপনি পাইছেন সেই জিনিসটার মালিক কে সেটা আপনি জানেন না, বাট আপনি চাচ্ছেন যাতে অরিজিনাল যে ওনার তার কাছে এই মানে সম্পত্তির যে মালিক তার কাছে যাতে সম্পত্তিটা ফেরত যায়। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি পুলিশের কাছে গেলেন, কিন্তু পুলিশের কাছে জমা দেওয়ার পরেও আপনি দেখতে পাইলেন যে এইটা আপনার অনেকেই আসতেছে কি নিজের বলে দাবি করতে, এবং তাদের হয়তোবা যে প্রমাণ গুলো দিতে হবে পুলিশের কাছে বেসিক প্রমাণ সেগুলো হয়তোবা মিলেছে। এখন এই টাকাটা ধরেন 10 লাখ টাকা আপনি কুড়ায় পেয়েছেন, তাহলে 10 লাখ টাকা তো ভাই দুইজনের হইতে পারে না, সুটকেসটা তো একজনেরই, তাই না? তাহলে এখন এরকম যদি কনফিউশন অ্যারাইজ হয় এবং আপনি চাচ্ছেন যে সঠিক যে ওনার তার কাছে নিচ্ছেন, তখন সেই ক্ষেত্রে আপনি আদালতে একটা বাদী হয়ে মামলা করতে পারেন যে এইখানে দুইজন বাদী বা তিনজন বিবাদী তারা সবাই এই প্রপার্টিটা দাবি করতেছে, কিন্তু আমি বাদী হয়ে এই প্রপার্টিটা আমি পাইছি, আমি নিজেও এটার কোনো ওনার না, কিন্তু আমি চাচ্ছি অ্যাকচুয়াল ওনারের কাছে যাতে যায়, এবং আইন আদালত সবাই বলেন কি চাবে, অ্যাকচুয়াল ওনারের কাছে জিনিসটা চান, তাই না? সো এই হচ্ছে আপনার স্বার্থবিহীন মামলা। এই জন্যই বলা হয়েছে বাদীর এই ক্ষেত্রে কোনো স্বার্থ থাকবে না, অর্থাৎ এমন একটা মামলা যেই মামলায় বাদী স্বার্থ ছাড়া মামলাটা দায়ের করবে এবং যেখানে বিবাদী দুই বা ততোধিক থাকবে, এবং আদালতের মাধ্যমে ন্যায় বিচারের স্বার্থে সঠিক ওনারের হাতে মামলা মানে সম্পত্তিটা অর্থাৎ বিরোধীয় সম্পত্তিটা তুলে দেওয়াই হচ্ছে এই মামলার মূল উদ্দেশ্য। বুঝতে পারছি? হ্যাঁ, আরেকবার একটু আচ্ছা, হ্যাঁ বলতেছি, এই যে 88 ধারা বলতেছি ইন্টারপ্রিটার মামলা বলতে বোঝাচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট পাওনা টাকা বা কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দাবি করলে এবং যার নিকট দাবি করা হয় উক্ত সম্পত্তির উপর তার খরচ ব্যতীত অন্য কোনো দাবি না থাকলে এবং তিনি প্রকৃত মালিকের নিকট উক্ত সম্পত্তি অর্পণ করতে প্রস্তুত থাকলে তবে ওই সম্পত্তি বা অর্থ তার নিকট অর্পণ করতে হবে, সেই বিষয়ে আদালতের সিদ্ধান্ত গ্রহণের জন্য বা দাবি আদায়ের জন্য যে মামলাটা করা হয় এটাই
আপনি ধরেন 10 লাখ টাকা রাস্তায় কুড়ায় পাইছেন। যে প্রশ্নটা করছেন যে আবার একটু বলেন, বুঝেন বিষয়টা। 10 লাখ টাকা আপনি ধরেন রাস্তায় কুড়ায় পাইছেন। এখন আপনি চাচ্ছেন কি করতে? আপনি চাচ্ছেন এই যে 10 লাখ টাকা যে আপনি কুড়ায় পাইলেন, এই টাকাটা অ্যাকচুয়াল ওনারের কাছে যাক। ঠিক আছে? আপনি ধরেন পুলিশ স্টেশনে গিয়ে জমা দিলেন টাকাটা, কিন্তু পুলিশ স্টেশনে জমা দিয়েও আপনি মানে কনফিউজড, স্যাটিসফাইড না। আপনি চাচ্ছেন সঠিক যে ওনার তার কাছে যান। এখন সেখানে যাওয়ার পরে মোটামুটি 3 জন ব্যক্তি আইসা হাজির, এবং 3 জনই এই সম্পত্তি অর্থাৎ এই 10 লাখ টাকা নিজের বলে দাবি করে, এবং এমন একটা সিচুয়েশন পুলিশও এটা কোনো সলিউশন দিতে পারতেছে না। ঠিক আছে? তখন আপনি কি করলেন? আদালতের দ্বারস্থ হইলেন এবং আদালতের কাছে গিয়ে বললেন যে আমি কোনো এরকম পাওনা টাকা বা স্থাবর সম্পত্তি হোক, যেটাই হোক, বা এমনকি স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও প্রযোজ্য। ধরেন একটা জায়গা অনেকদিন যাবত মানে খালি পড়ে আছে, আপনি সেই জায়গাটা ধরেন নিজের করে আপনি ব্যবহার করা শুরু করলেন। হঠাৎ করে ওই সময় ধরেন 2-3 জন আয়সা বলতেছে, এও বলতেছে আমার সম্পত্তি, ও বলতেছে আমার সম্পত্তি, সবাই বলতেছে আমার সম্পত্তি। তখন আপনি অ্যাকচুয়াল ওনার যে তার কাছে সম্পত্তিটা তুলে দেওয়ার জন্য আদালতে মামলা করলেন, এবং আপনার এখানে কোনো স্বার্থ নেই, শুধুমাত্র আপনি যে খরচটা করছেন সেই খরচটা বাদ দিয়ে, কারণ এটা তো আপনি আপনার নিজের টাকা দিয়ে খরচ করছেন, তাই না? তো এই খরচটা বাদ দিয়ে কোনো স্বার্থ আপনার এই সম্পত্তিতে নেই। আপনি চাচ্ছেন অ্যাকচুয়াল ওনারের কাছে সম্পত্তিটা তুলে দিতে। তখন আদালতের দ্বারস্থ হইলেন, এবং আদালত তখন অ্যাকচুয়াল ওনারের কাছে তুলে দেওয়ার জন্য যেই আপনার স্বার্থ মানে সাক্ষ্য প্রমাণ এইসবের মাধ্যমে যে মামলাটা ডিল করে করলো, সেইটাই হচ্ছে আপনার স্বার্থবিহীন মামলা। সোজা কথা, এখানে বাদীর কোনো স্বার্থ থাকবে না, শুধুমাত্র সে ওই প্রপার্টির উপর যদি নিজের টাকা খরচ করে থাকে ওই টাকাটা ছাড়া। বুঝতে পারছি? জি ম্যাম। কি বুঝছেন বলেন দেখি, বলেন। জি ম্যাম, ধরেন আমার কোনো একটা প্রপার্টি আছে যেটার উপর আমার দখলে অনেকদিন ধরে ছিল, সেটা যে মানি অর ল্যান্ড। তো এখন এটার মধ্যে 3 জন বা 2 জন লোক এসে বলে এটা আমার প্রপার্টি, এটা আপনার না, এটা আপনি দখলে আছেন। তো এখন আমি আমার দখলটা ছেড়ে দিব, কিন্তু তার আগে যে অ্যাকচুয়ালি যে সেই লোকটা যে বলছে তার কিনা, সেটার জন্য আমি যে মানে আদালতে যে মামলাটা করব, যে আমি অরিজিনালটা দিব, এর মধ্যে যা আমার খরচ হবে, হ্যাঁ, সে টাকাটা আমি নিয়ে নিব, কিন্তু প্রপার্টিটা তাকে আমি দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ যেখানে আপনি নিজেও জানেন যে এই সম্পত্তির মালিক আপনি না, কিন্তু আপনি দখলে আছেন, খোলা পায়ে আপনি হয়তো বা ব্যবহার করতেছেন। ঠিক আছে? কিন্তু আপনার নিয়ত ভালো ছিল, আপনি চাইছেন যে ঠিক আছে আমি এখন খোলা আছে ব্যবহার করি, যখন মনে করেন যে কেউ আইসা দাবি করবে আমি তাকে দিয়ে দিব, মানে আপনার নিয়ত ভালো ছিল এই জায়গায়। কিন্তু এখানে যে বিবাদীরা আসছে তাদের নিয়ত ভালো না। তো নিয়ত যদি ভালোই হতো তাহলে 3 জন আইসা কি একটা প্রপার্টি দাবি করে? নিশ্চয়ই না। সো এইটাই হচ্ছে ব্যাপার, যেখানে বাদী নিজের দায়িত্ব নিয়ে প্রপার্টিটা সঠিক পার্সনের কাছে পৌঁছায় দেওয়ার জন্য যে মামলাটা করে, এইটাই হচ্ছে ইন্টারপ্রিটের মোকদ্দমা, যেটাকে বাংলায় বলা হয় স্বার্থবিহীন মামলা। কেন স্বার্থবিহীন মামলা বলছে? কারণ এখানে বাদীর কোনো স্বার্থ থাকে না, শুধুমাত্র সে ওই প্রপার্টির উপর যে ইনভেস্টটা করছে এতদিন, বা মামলাটা করতেও তো তাকে কোর্ট ফিস দিতে হয়েছে না, খরচ তো করতে হয়েছে, ওই খরচের টাকাটা ছাড়া বাকি কোনো টাকা সে দাবি করবে না। এবার বুঝছেন? সবাই বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে দেখেন আমরা কি পাইলাম, এই সংজ্ঞাটা পড়ে আমরা কি পাইলাম? এখানে কয়েকটা শর্ত আছে। কি? মামলায় বাদী মামলার খরচ ছাড়া, এই যে যেটা বললাম, খরচ ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো স্বার্থ দাবি করতে পারবে না। বাদী মামলার বিষয়ে খরচ দাবি করতে পারবে না, অর্থাৎ মানে খরচ ছাড়া, অর্থাৎ সে যে প্রপার্টিটাতে খরচ করছে মামলার, এই টাকাটা ছাড়া অন্য কোনো টাকা সে দাবি করতে পারবে না। গেল। এজেন্ট তার মালিকের বিরুদ্ধে মামলা করবে। আচ্ছা, এইটা একটা কি একটু বুঝাই। ধরেন আপনি হচ্ছেন এই প্রপার্টিটার কেয়ারটেকার, ঠিক আছে, এবং এই প্রপার্টির ওনার হচ্ছি আমি। আপনি কিন্তু এটা জানেন, তার কারণ আমি নিজেই আপনাকে অ্যাপয়েন্ট করছি প্রপার্টিটা দেখাশোনা করার জন্য। আমি হয়তো বা দেশের বাইরে থাকি, আমার পক্ষে সম্ভব না দেশের বাইরে থেকে এটা দেখাশোনা করার, তাই আমি আপনাকে অ্যাজ এ কেয়ারটেকার এই প্রপার্টির মালিক বলে, সরি, অ্যাজ এ কেয়ারটেকার আপনাকে অ্যাপয়েন্ট করছি।
আপনি নিজের মতো করে সম্পত্তিটা ব্যবহার করে যাচ্ছেন, টানা 10-15 বছর ব্যবহার করছেন। এখন পরে আসার পরে আমি কি এই প্রপার্টিটা আমার বলে দাবি করতেছি, তখন যদি আপনি আমার বিরুদ্ধে এসে মামলা করেন তাহলে তো আর হইলো না, হইলো? যে ক্ষেত্রে এজেন্ট জানতেই আছে যে মালিক কে, সেই ক্ষেত্রে যদি সে তার বিরুদ্ধে মামলা করে তাহলে সেই ক্ষেত্রে কি সেটা হবে? উল্টা আপনার বিরুদ্ধে মালিক চাইলে ফ্রডের মামলা করে দিতে পারে। এবার বুঝছেন? হ্যাঁ, জি ম্যাম। সোজা কথা, মালিকের বিরুদ্ধে যাইয়া তার কর্মচারী কোনো মামলা করতে পারবে না, সেটা প্রজা হোক বা সেটা এজেন্ট হোক, যেই হোক। ঠিক আছে? আর বিবাদী কমপক্ষে 2 জন, কমপক্ষে 2 জন, 2 বা ততোধিক 5 জনও থাকতে পারে, 10 জনও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু কমপক্ষে 2 জন থাকতে হবে বিবাদী। ঠিক আছে? হুম, জি ম্যাম। তাহলে এইটা হচ্ছে ইন্টারপ্রিটার মোকদ্দমা। আচ্ছা, তাহলে ইন্টারপ্রিটার মোকদ্দমা কি এবং ইন্টারপ্রিটার মোকদ্দমা করার ক্ষেত্রে আমাকে কি কি শর্ত পূরণ করতে হবে এটা আমি কোথায় দেখলাম? 88 ধারার মধ্যে দেখলাম, অর্থাৎ দেওয়ানি কার্যবিধির 88 ধারার আন্ডারে একজন ব্যক্তি ইন্টারপ্রিটার মামলাটা দায়ের করতে পারবে এবং ইন্টারপ্রিটার মোকদ্দমার যে শর্তগুলো, সেই শর্তগুলো এখানে অলরেডি বলা হলো। ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে আপনার, যদি বাদী এখানে ইন্টারপ্রিটার মামলার প্রথম শর্ত, বাদী মামলার খরচ ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো সাক্ষী দাবি করতে পারবে না, বারবার বলা হচ্ছে। যদি বাদী আপনার মামলার খরচ সহ যদি সে বলে যে আমি তোমার প্রপার্টি দেখাশোনা করলাম, এটার ভরণ পোষণের টাকাটা আমাকে দাও, তখন কি করবেন আপনি? ঠিক আছে, তখন কি হবে সেটার কথা বলা হচ্ছে। আচ্ছা, দেখেন ভরণ পোষণের বিষয়টা কিরকম। এখন দেখেন আপনার প্রপার্টিটা সে এত বছর দেখাশোনা করে রাখছে, সে তো চাইলেই পারতো এই সম্পত্তিটা নিজে ভোগ দখল করতে, কিন্তু সে কিন্তু নিজে ভোগ দখল করে নাই, সে আপনার প্রপার্টিটা দেখাশোনা করছে এবং আপনার প্রপার্টির উন্নয়নের জন্য হয়তোবা সে কিছু ইনভেস্ট করছে এবং সেই ইনভেস্টের দরুন হয়তোবা আপনার প্রপার্টি থেকে কিছু বেনিফিটস আসছে, তাহলে এই বেনিফিটস এর হকদার তো আপনি না। আপনি আপনি ধরেন একটা খোলা মাঠ ফালায় রেখে চলে গেছে, কিন্তু বাদী কি করছে? বাদী এই প্রপার্টিটাতে আপনার ফসল ফলাইছে, ধান ফলাইছে, যেটাই হোক ফসল ফলাইছে, ফসল ফলায় এটা আপনার শস্যযোগ্য করে তুলছে এবং এখানে যে শস্যগুলা উৎপাদন হইলো, তাহলে এখান থেকে একটা অ্যামাউন্ট তো আসবে নাকি? আসবে তো? আসবে না? তাহলে জি এই ম্যাম। যে শস্য ফলাইলো, এটার পিছনে যে তার ইনভেস্টমেন্ট, তার যে শ্রম, সবকিছুই তো সে কি করছে? প্রপার্টির উন্নয়নের জন্য করছে, যদিও সে নিজে ব্যবহারের জন্য করছিল, কিন্তু তার ইন্টেনশন তো খারাপ ছিল না। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ধরেন আপনার খালি একটা জমি, এখানে হয়তো বা মূল্য ছিল আপনার 5 লাখ টাকা, ধরেন কথার কথা, তাহলে এই যে শস্যগুলা ফলাইলো, শস্যগুলা ফলায় এখানে এটার দাম বানাই দিল 8 লাখ টাকা, তাহলে কি আপনি 8 লাখ টাকা এই লোকটার কাছ থেকে নিয়ে নিবেন? 5 লাখ টাকার জমি ফলায় রাখছিলেন, লোকটা ব্যবহার করে 8 লাখ টাকা বানায় দিল, তখন আপনার টনক নড়ছে এই সম্পত্তিটা তো আমার। ঠিক আছে, সম্পত্তিটা আপনার, ভালো কথা, বাদী মামলা করছে, বাদী মামলা করে সঠিক পার্সনের কাছে দিতে চাচ্ছে, তার মনের মধ্যে তো কোনো কলুষতা ছিল না, থাকলে তো সেই প্রপার্টিটাই তো সে দখল করে ফেলতো, তাহলে সেই ক্ষেত্রে আপনি কেন 5 লাখের জায়গায় আপনি বাকি যে 3 লাখ টাকা সে মানে উৎপাদন করলো, প্রফিট করলো, এই প্রফিটের টাকাটা আপনি নিবেন? বলেন। জি। নিতে পারবেন না। তাহলে এই যে প্রশ্নটা করা হয়েছে যে আমাদেরকে মানে কি বলা হয়েছে যে যদি বাদী ভরণ পোষণের খরচটা দাবি করে থাকে তাহলে সেই ক্ষেত্রে বিবাদী তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে কিনা। এখন আপনারা নিজেরাই কমন সেন্স দিয়ে বলেন তো, বিবাদী কি অ্যাকশন নিতে পারবে এখানে, নাকি বাদী এটা পাওয়ার যোগ্য না? কারণ এখানে তো বলাই হয়েছে যে মামলার খরচ ছাড়া কোনো কিছু দাবি করতে পারবে না। তাহলে তাহলে কি এই 3 লাখ টাকা সে এই বিবাদী পাওয়ার যোগ্য না বাদী পাবে? আর যদি বাদী মানে এক্স্যাক্টলি, তাহলে এখানে কিছুটা কন্ট্রাডিক্টরি আছে, এই জিনিসটাই এই প্রশ্নের মাধ্যমে জানতে চাইছি যে যেহেতু এখানে বলা হয়েছে যে বাদী মামলার খরচ ছাড়া অন্য কিছু দাবি করতে পারবে না, তাহলে যদি বাদী মামলায় যে ইনভেস্টটা করছে, অর্থাৎ মানে তার যে মানে প্রফিটটা করছে,
বা অর্থাৎ ভরণ পোষণের যে খরচটা এটা যদি সে দাবি করে তাহলে সেক্ষেত্রে সেটা কি অন্যায় হইলো কিনা বা এই শর্তটাকে ভঙ্গ করা হইলো কিনা। তাহলে আমরা কি বলবো, শর্তটাকে কি ভঙ্গ করা হয়েছে? না ম্যাম, বন্ধ করা হয় নাই। ভঙ্গ করা কিন্তু হয় নাই, কারণ সে মামলার খরচ দাবি করছে। হ্যাঁ, এখানে সে ডেভেলপ করছে এইটা। এই সম্পত্তি সে ডেভেলপ যে করলো, 3 লাখ টাকা যে সে এখানে প্রফিট করলো, এই প্রফিটের উপর কোনো অধিকার বিবাদীর নাই। বিবাদী 5 লাখ টাকার জায়গা ফেলে চলে গেছে, বাদী তাকে 5 লাখ টাকার জায়গায় ফেরত দিবে। এখানে যে সে প্রফিট করলো এইটার উপরে 3 লাখ টাকার উপর তার কোনো দাবি দেওয়া নাই, এবং বাদীর এটা রাইট, এটা অধিকার, এটা নিয়ে কোনো কথা বলতে পারবেন না। এবং এটা কোনোভাবে এই শর্তটা ভঙ্গ করে না, অর্থাৎ এইটা কোনোভাবেই এই যে মানে শর্তটা যা আছে এই শর্তটাকে ভঙ্গ করে। প্রশ্নের উত্তর পাইছেন? সবাই বুঝছেন? তাহলে এই হচ্ছিল আমাদের ইন্টারপ্রিটার মোকদ্দমার প্রশ্নটা। এরপরে কি প্রশ্নটা আছে একটু দেখি। ওকে, রিসিভারটা কি? আচ্ছা, রিসিভার সম্পর্কে জানতে হলে আমাদেরকে কি করতে হবে? রিসিভার সম্পর্কে জানতে হলে আমাদেরকে সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং আমাদের সিপিসি একসাথে পড়তে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে কি বলা হয়েছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আমার সম্পর্কে বলা হয়েছে বলতে পারবেন? 51 থেকে 54 ধারার মধ্যে। মাইট দিব একটা মাইট দিব ধরে 51 থেকে 54 ধারা পর্যন্ত বলা হয়েছে। হ্যাঁ, না না 51 থেকে 54 পর্যন্ত বলা হয়েছে হচ্ছে আমাদের নিষেধাজ্ঞা। ও হ্যাঁ, নিষেধাজ্ঞা, সরি। 44 ধারায় বলা হয়েছে রিসিভারের কথা। আচ্ছা, দেওয়ানি কার্যবিধিতে আমাদের 44 ধারায় রিসিভারের কথা, রিসিভার জিনিসটা কি এই সম্পর্কে 44 ধারায় বলা হয়েছে। তাহলে আমাদেরকে রিসিভারের বিষয়টা যদি পড়তে হয় তাহলে আমাদেরকে সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং এই সিপিসি মিলাইয়া তারপরে পড়তে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারায় আমাদেরকে রিসিভার সম্পর্কে বলা হয়েছে। 44 ধারায় রিসিভারের কি সংজ্ঞাটা দেওয়া হয়েছে? রিসিভার জিনিসটা কি? রিসিভার মানে হচ্ছে এমন কোন ব্যক্তি যে কিনা আদালতের মাধ্যমে অ্যাপয়েন্টেড এবং সে যতক্ষণ পর্যন্ত আমাদের মামলা চলমান অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটার যাবতীয় দেখাশোনা করবে সে। ঠিক আছে, বুঝতে পারছি? অর্থাৎ ধরেন এটা একটা প্রপার্টি, এই প্রপার্টিটা নিয়ে মামলা হয়েছে দুই পক্ষের মধ্যে। এখন এরা কোনোভাবেই আদালতের কথা মানতেছে না, বাদীও দালান উঠাইতেছে, বিবাদীও সমান তালে পাল্লা দিয়ে দালান উঠাইতেছে, কোনোভাবেই আদালতের কথা সে শুনতেছে না। তখন সেই ক্ষেত্রে আদালত কি করবে? এই পরিবেশটাকে অর্থাৎ পরিস্থিতিটাকে ঠান্ডা করার জন্য আদালত এমন একজন ব্যক্তিকে নিয়োগ করবেন যে কিনা বাদী পক্ষেরও লোক না, বিবাদী পক্ষেরও লোক না। তাহলে সে কোন পক্ষের লোক? সে আদালত কর্তৃক নির্ধারিত সরকারি কর্মকর্তা। কে? সরকারি কর্মকর্তা বা কোর্টের কোনো ব্যক্তি। ঠিক আছে? আচ্ছা, এই ব্যক্তির কাজ হচ্ছে যতদিন পর্যন্ত ফাইনাল রায় না হচ্ছে এই সম্পত্তিটা সে দেখাশোনা করবে এবং সম্পত্তির যাবতীয় খাজনা খারিজ যা যা আছে সবকিছু সে নিয়ন্ত্রণে রাখবে এবং এইটার পাই টু পাই রিপোর্ট আদালতের কাছে সে সাবমিট করবে। বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, জি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, সাবমিট করবে। এবং যদি কোনো ক্ষতি হয়, অর্থাৎ রিসিভার অ্যাপয়েন্টেড থাকা অবস্থায় যদি এই প্রপার্টির কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আদালতের কাছে সে জবাবদিহি করতে বাধ্য এবং আদালত তাকে পানিশমেন্ট দিবে। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার।
আরেকটা বিষয়, এই যে এই লোকটা এতদিন ধরে আমাদের প্রপার্টিটা দেখাশোনা করবে, তাকে পারিশ্রমিক দিতে হবে না? হবে কি না? হ্যাঁ। আচ্ছা, এই যে পারিশ্রমিকটা দিতে হবে, এই পারিশ্রমিকটা কে দিবে? আদালত দিবে। কিন্তু টাকাটা কিন্তু আদালত নিজের পকেট থেকে দিবে না। টাকাটা কে দিবে? বাদী এবং বিবাদী দুইজনে, অর্থাৎ আদালত নির্ধারণ করে। ধরেন আদালত এর পারিশ্রমিক 20,000 টাকা নির্ধারণ করছে, ঠিক আছে? তাহলে 20,000 টাকা নির্ধারণ করলে কিভাবে টাকাটা ডিস্ট্রিবিউট হবে? 10,000 টাকা বাদী দিবে, 10,000 টাকা বিবাদী দিবে। আদালত তার নিজের পকেট থেকে 1 টাকাও দিবে না। বুঝতে পারছি? হুম? জি মিস। তাহলে এইটাই হচ্ছে মানে রিসিভারের মূল কথা, যেটা নাকি আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারায় আলোচনা করা হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা, জি ম্যাম। এখন যদিও সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারায় রিসিভারের বিষয়টা বলা হয়েছে, কিন্তু আপনার রিসিভারের যে প্রসিডিউর, কিভাবে আপনি রিসিভারের মামলা করবেন, কোন আদালতে করবেন, কত টাকা পারিশ্রমিক নির্ধারণ করবেন, কি কি করবেন, সব কিছু আপনার বলা হয়েছে সিপিসিতে। কোথায়? অর্ডার 40। ঠিক আছে? হুম? ইয়েস ম্যাম। আচ্ছা, আমাকে 2 মিনিট টাইম দেন, আমি আসছি। জি ম্যাম। আচ্ছা, গেলই হচ্ছে ব্যাপার। তাহলে এখন কিভাবে পরীক্ষা বলতেছি, কিভাবে কি করবেন দেখেন। 40 আদেশের এক বিধিতে বলা হয়েছে, আদালত ন্যায়সঙ্গত মনে করলে ডিক্রির পূর্বে এবং পরে যে কোনো সময় আপনি রিসিভার নিয়োগ করতে পারবেন। আচ্ছা, রিসিভারটা কখন নিয়োগ করবে? যখন আদালত দেখবে সিচুয়েশন ওভার কন্ট্রোলের বাইরে চলে গেছে, তখন সে রিসিভারটা নিয়োগ করবে। হ্যাঁ, আর এই রিসিভারটা কে করবে? আদালত ন্যায়সঙ্গত মনে করলে ডিক্রির পূর্বে বা পরে যে কোনো সময়। গেল। আদালত একটা সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা রিসিভারের পারিশ্রমিকটা ঠিক করবে। কি বলছি? বিশেষ আদেশ দ্বারা রিসিভারের পারিশ্রমিকটা ঠিক করে দেবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, দায়িত্বগুলা কি রিসিভারের? আমি যেগুলো বলছি এগুলো দেখেন। আদালত কর্তৃক জামানত দেয়া, নির্দেশিত মেয়াদ হিসেবে কাজ করা, এগুলো মানে আমি যা যা বলছি এগুলো করানো কিছু। রিসিভারের দায়িত্ব পালনে যদি বাধ্য থাকে, যদি সে ব্যর্থ হয়, তাহলে তার শাস্তি দিবে আদালত। কি শাস্তি দিবে? 4 বিধি অনুযায়ী সম্পত্তি ক্রয় করে নিবে, তার সম্পত্তি নিলামে বিক্রি করে, অর্থাৎ রিসিভারের সম্পত্তি, এবং সেই সম্পত্তি থেকে যে বিক্রয়লব্ধ অর্থ, সেই অর্থটা ক্ষতিপূরণ হিসেবে অবশিষ্ট টাকা রিসিভার নিয়োগ। শেষ। সরকারের রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত কালেক্টরকে রিসিভার নিয়োগ করতে পারে, যদিও উপযুক্ত। এই হচ্ছে রিসিভারের টোটাল কথা। তাহলে আমি যখন রিসিভার বিষয়টা আলোচনা করব, আমাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং দেওয়ানি কার্যবিধি দুইটা একসাথে করে তারপরে লিখতে হবে, তা না হলে নাম্বার ভালো আসবে। মনে থাকবে? জি ম্যাম। ম্যাম রুলস জি ম্যাম। এখানে দেওয়ানি কার্য। আচ্ছা, আমি আর দেখতেছি না। আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন বাকি নাই? এই কয়টাই বাকি ছিল। ম্যাম 3টা বিধিতে আলোচনা করা হয়েছে। 3টা না? হ্যাঁ হ্যাঁ, 3টা বিধি। 1 থেকে 3টা বিধিতে নিয়ে ম্যাম হচ্ছে অর্ডার ম্যাম অর্ডার কত? অর্ডার 5 পর্যন্ত। 1 থেকে নিয়ে 5, 1 2 3 4 5। ওকে। রায়হান ভাই, জি ম্যাম। আর কোনো প্রশ্ন নাই? আমার সিলেবাসে যা ছিল আমি সব পড়াই ফেলছি। ঠিক আছে? আচ্ছা ম্যাম, আগামী সপ্তাহে ম্যাম তামাদিয়ান হবে ম্যাম। সেটা আপনি ডিসাইড করে আমাকে জানাবেন। ওকে? জি ম্যাম। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে জানাবেন, আমি ওইটা জি ম্যাম, প্রয়োজনে আবার যদি কারো সমস্যা থাকে ম্যাম তাহলে আরেকটা ক্লাস রাখবো আর কি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি জানাই দিবেন, তারপরে আমি সেই অনুযায়ী ক্লাস নিতে প্রয়োজন। সমস্যা নেই। জি ম্যাম, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আপনি ভালো থাকেন। আজকে ক্লাস আজ পর্যন্ত। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। রায়হান ভাই
ওয়ালাইকুম আসসালাম। রায়হান ভাই আমি আপনাকে বলছি, শুনছেন আপনি আমার কথা? সালমা আপু বলেন। হ্যাঁ রায়হান ভাই, আমরা তো নতুন বুঝছেন, এখন আমাদের জন্য তো আরেকটা বার প্রেজেন্টিং মানে আরেকবার রিভিউ যদি দিত। আমি বলি ওই যে আপনাদের মানে ক্লাসগুলো কিন্তু চলতেছে সবার জন্যই, ঠিক আছে? তো পরীক্ষার্থীরা যারা আছে তাদেরকে একটু প্রায়োরিটি দিচ্ছি। তো আচ্ছা। কি হইতেছে, আবার আপনাদের রিভিশন আসবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। অনেক কার্যবিধি মনে করেন এই ম্যাম যে 12টা বা 11টা ক্লাস নিল, এটাতে কিন্তু শেষ না, আরো তো ক্লাস হবে। তো আপাতত মনে করেন পরীক্ষার্থী যারা আছে তাদের সাজেশন অনুযায়ী ক্লাসগুলো নিয়ে নেই। তার পরবর্তীতে ওই জন্য আপনাদের তামাদিয়ান আগামী সপ্তাহ থেকে শুরু করতে যাচ্ছি। তামাদিয়ানও আপনারা শুরু করেন। আপনারা মনে করেন যে পরীক্ষার্থী এগুলি পড়তেছেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো রায়হান ভাই, তাহলে পরবর্তীতে এটার জন্য পিডিএফ ফাইলটা তৈরি হয়েছে? এটা তো এটা হয় না, রেডি হয় না। আর ম্যামের গুলো ম্যাম দিচ্ছে ওনার বই থেকে, তো এটা আমাকে দেন নাই, ঠিক আছে? তো ক্লাসগুলো পরে আপনারা নিজে নোটস করার চেষ্টা করবেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা রায়হান ভাই, আমি যেটা বুঝতেছি যে এখন যারা পরীক্ষা দিবে এটা তাদের জন্য, আর আমরা যারা 2027 মেবি 26-এর শেষের দিকে যারা পরীক্ষা দিব তাদের জন্য আবার পুনরায় ক্লাসগুলো হবে, এই তো? আচ্ছা, বইটা, হ্যাঁ ওইটা পুনরায় আবার ক্লাস হবে, কিন্তু বইটা তো আসলে অর্ধেক করে ভাগ করে দেওয়া নাই যে 24-25-এর জন্য এটা, 25-24-এর জন্য এরকম আলাদা করে দেওয়া নাই, ঠিক আছে? তো সবগুলোই আপনাদের কাজে লাগবে। ওইটা না, আমি বলতেছি যে আমাদের জন্য তো আবার পুনরায় আলোচনা হবে বিষয়গুলো, যেমন আপনারা নতুন যারা আছেন তাদের জন্য এই ক্লাসটা শেষ হয়ে গেলেই পরবর্তীতে যে ক্লাসগুলো রাখা হবে তখন আপনাদেরকেই প্রায়োরিটি দেওয়া হবে, বুঝতে পারছেন? আর হচ্ছে গিয়ে ওনাদের পরীক্ষা তো আর বেশি দিন নাই, ঠিক আছে? নভেম্বরের পরীক্ষা মানে মোটামুটি ফাইনাল, নভেম্বরে না হইলেও ডিসেম্বর একবার শিওর, ঠিক আছে? তো ডিসেম্বরের পরীক্ষা হয়ে গেলে তো ওনারা বিদায় নেওয়ার পরে তখন আপনারা পরীক্ষার্থী হয়ে যাবেন, বুঝতে পারছেন? আপনার এখানে 2টা ব্যাচই আছে, ঠিক আছে? তো এত টেনশন নেই। এখানে যে সাজ্জাদ ভাই, নাহিদ আপু পরীক্ষার্থী, তারপরে আজকে পরীক্ষার্থীরা আর ঢুকে নাই। সাদিয়া আফরিন, না না, সাদিয়া আপনি কি আপনি নতুন নাকি? 2জন আছে সাদিয়া, এখন কোনজন বুঝতেছি না। আমি আচ্ছা, তো পরীক্ষার্থী। পরীক্ষার্থী, হ্যাঁ আপনি রায়হান পরীক্ষার্থী। ভাই, আরেকটা কোশ্চেন, চলে যাব আপনি চলে যাবেন। হচ্ছে কি, ম্যাডাম যেখান থেকে আমাদের প্রেজেন্টিং করেছে ওই পিডিএফ ফাইলটা কি দেওয়া যাবে না রায়হান ভাই? ওইটা পিডিএফ আমাকে দেন নাই তো, ওটা মনে হয় ম্যামের নোটস, ওনার বই, বুঝছেন? উনি ম্যামের আসলে নোটস কি